1432-এর নতুন বছরে আরেকটি ভীষণ মজার হাসির গল্প নিয়ে হাজির ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপে আপনাদের রশনি। গল্পটির নাম বিগড়ে গেলেন হর্ষবর্ধন, আর এই গল্পটি লিখেছেন ছোটদের অন্যতম প্রিয় লেখক শ্রী শিবরাম চক্রবর্তী। গল্পটি আমরা শিবরাম রচনা সমগ্র থেকে পেয়েছি, যার সত্ত্ব অন্নপূর্ণা প্রকাশনী কর্তৃক সংরক্ষিত। এবারে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। এমন পাল্লায় পড়ে মানুষ, চিরদিন সহর্ষ দেখেছি, বিগ্রতে দেখিনি কখনো। এমন যে মানুষ তাকেও সেদিন বিগ্রতে হবে সেটা কখনো ভাবা যায়নি। সেই যে ডিএল রায়ের হাসির গানে আছে না, রাজা গেলেন দিল্লি কিংবা বম্বে নয়, মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, রেল কি স্টিমার চেপে রাজা গেলেন ক্ষেপে। অনেকটা সেই রকমেরই ব্যাপার হলো যেন। জীবনে হাজার মানুষের হাজারো রকম পাল্লা কাটিয়ে এসে শেষটাই কিনা সামান্য এক জানলার পাল্লায় পড়লেন হর্ষবর্ধন। আর সেই এক পাল্লাতেই তার অমন দিলদরিয়া মেজাজ খিঁচড়ে গেল। হর্ষবর্ধন, গোবর্ধন আর আমি তিনজনেই দূরপাল্লার যাত্রী। একটা ফার্স্ট ক্লাস কামরায় 3টে বার্থ রিজার্ভ করে পাটনা যাচ্ছি আমরা। সন্ধে চেপেছি হাওড়ায়, সকালে পৌঁছবো পাটনা স্টেশনে। ওপরের 2টো বার্থে গৌড়া আর আমি, তলাকার একটা বার্থে হর্ষবর্ধন। তলার অপর বার্থটায় ছিলেন অন্য এক ভদ্রলোক। কোথায় যাচ্ছেন কে জানে। হর্ষবর্ধন পাটনায় তার কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছিলেন। আমাকে এসে ধরলেন, চলুন, আপনি আমার দোকানে দ্বার উদ্ঘাটন করবেন। আমি কেন? ওসব কাজটা মন্ত্রীরাই করেন মশাই। পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না? আমি একটু অবাক হই। কেন, সেখানে কি মন্ত্রীর পাট নেই? সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার কোনো উৎসাহ হয় না। উদ্ঘাটন, উন্মোচন, ফিতে কাটা, এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয় পাঠ বলেই জানি। থাকবে না কেন বললেন তিনি, তবে তাদের কারোর সঙ্গে আমার তেমন দহরম নেই, একদম নেই। একদমে সে কথাটা শেষ করে নবোদ্যমে তিনি পরের খবরটা জানালেন। তাছাড়া জানেন কি মশাই, দাদার কথায় বাধা দিয়ে গোবর্ধন ফোড়ন কাটালো মাঝখান থেকে। তাছাড়া আপনিই বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন? দাদার মুখ্যমন্ত্রী আপনিই তো। দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া আর কে দেয় বলুন? তাছাড়া আরেকটা কথা, হর্ষবর্ধন তার কথাটা এবারে শেষ করেন, কলকাতায় তো এখন ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারেই নেই। এখানকার কারিগররা গেছে কোথায় জানেন? সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বানাচ্ছে। কলকাতার মেঠাই হবে সেখানে। নতুন গড়ের সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়। নতুন গুড়ের এই নিগুড় সন্দেশ লাভের পর পাটনায় যাবার আর কোনো বাধা রইল না। তারপর বম্বে এক্সপ্রেস অন্ধকারের মধ্যে দিয়ে ঘটাংঘটের ঘটঘটা তুলে ছুটে চলছিল। তলার সেই অপর বার্থে ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ। হর্ষবর্ধন বললেন, এ কি হলো মশাই, জানলাটা বন্ধ করলেন কেন? মুখ তো বাতাস আসছিল বেশ। ঠান্ডা আসছে কি না, বললেন সেই ভদ্রলোক। ঠান্ডা? উপরের বার্থ থেকেই যেন ধপাস করে পড়লেন হর্ষবর্ধন, তার নিচেকার বার্থে শুয়ে থেকেই। ঠান্ডা এখন কোথায় মশাই? সবেই অঘ্রাণ মাস, শীত পড়েছে নাকি এখনই? উঠে জানলার পাল্লাটা তুলে দিয়ে প্রাণ ভরে যেন তিনি অঘ্রাণের ঘ্রাণ নিলেন। আহা, কি মিষ্টি হাওয়া! রীতিমতন হাড় কাঁপানো হাওয়া মশাই, জবাব দিলেন সেই ভদ্রলোক। তারপর এই জানলাটা ফের নামিয়ে দিলেন তক্ষুনি। হাড় কাঁপানো হাওয়া? দেখছেন না আমি ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়েছি, বলে হর্ষবর্ধন জানলাটা আবার তুলে দিলেন। ফিনফিনে তো দেখছি ওপরে, কিন্তু তার তলায়, শুধলেন সেই অচেনা লোকটি। ফিনফিনের তলায় তো বেশ পুরো কোট এনেছেন একখানা, তার তলায় আবার একটা অলেস্টারও আছে। আজ্ঞে, এবার আমাকেই প্রতিবাদ জানাতে হয়। আজ্ঞে, ওটা আর কোট নয়, গায়ের মাংস, বেশ মাংসলো দেহ দেখছেন না ওর। আর যেটাকে আপনি অলেস্টার বলে ভ্রম করছেন সেটা আসলে ওর ভুঁড়ি।
ওই হলো মাংসের কোটিং তো, তাছাড়া কোটের চেয়ে কম কি? ওতেও গা বেশ গরম থাকে, কোটের মতোই গরম রাখে গাকে। হাড়ে তো ঠান্ডা হাওয়া লাগতে পায় না। আমার এই হাড় জিজিরে শরীরে অলেস্টার চাপিয়েও ঠান্ডার শিরশির করছে হাত পা। বলতে বলতে সত্যিই যেন তিনি শিহরিত হতে লাগলেন শীতে। তারপর আমার মাফলারটাও আনতে ভুলে গেছি এবার। আমার টনসিলের দোষ আছে জানেন, গলায় যদি একটু ঠান্ডা লাগে তো আর রক্ষে নেই। মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর, তাতে কখনো টনসিল বাড়তেই পারে না, হর্ষবর্ধন জানান। বাড়তে পারেই না বলে পাল্লাটা গম্ভীরভাবে আবার তিনি তুলে দিলেন। আপনার বাড়ে না, কিন্তু আমার বাড়ে। আপনার কি, গলায় তো বেশ মোটা একটা কমফোর্টার জড়িয়ে রয়েছেন। আমার গলায় কমফোর্টার? হর্ষবর্ধন ঊর্ধ্বনেত্রে আমাকেই যেন সাক্ষী মানতে চায়। না মশাই, গলায় ওর কোনো কমফোর্টার নেই, বাধ্য হয়ে বলতে হলো আমায়। আপনার টনসিলের দোষ বলছেন, কিন্তু চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি। ওর গলায় পুরু মতন ওরা যা দেখছেন, ওকে কি বলা হয় আমি জানি নে। গরুর হলে গলকম্বল বলা যেত, কিন্তু ওকে তো আর গরু বলা যায় না। বলে হর্ষবর্ধনকে একটু কমফোর্ট দিই। ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়িই বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুঁড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন। গলায় কেউ কম্বল চড়ায় নাকি? হর্ষবর্ধন আমার দিকে অগ্নিদৃষ্টি হানেন এবার। গরুরাই গলায় কম্বল চড়ায়। সেই কথাই তো বলেছি আমি, কৈফিয়তে সুরে জানাই। গরুর হলে ওটা গলকম্বল হতো, আপনার বেলায় তো তা নয়। তাই তো আমি বলছিলাম ওনাকে। আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু, বলে ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা আবার নামিয়ে দেন। যাক, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই নে, নিজে সতর্ক থাকতে চাই। হর্ষবর্ধন উঠে তুলে দিলেন পাল্লাটা। গরমে আমার দম আটকে আসে, বন্ধ হাওয়ায় স্বাস্থ্য খারাপ হয়। চারদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেও থাকতে পারি নে। আপনি কি আমাকে খুন করতে চান নাকি? ভদ্রলোক উঠে আবার নামিয়ে ফেললেন পাল্লাটা। ঠান্ডা লেগে আমার সর্দি থেকে কাশি, কাশি থেকে গয়া টাইফয়েড, তার থেকে নিউমোনিয়া, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি, ওপরের বার থেকে জুড়ে দেয় গোবর্ধন। ব্যঙ্গের সুরেই বলতে কি? তাই হোক আমার, তাই আপনি চান নাকি? আপনি তো বেশ লোক মশাই, বলে তিনি পাল্লাটা দিলেন জানলায়। আর আপনি কি চান শুনি? দূষিত বদ্ধ আবহাওয়ায় আমার হেঁচকি উঠুক, হাঁপানি হোক, যক্ষা হোক, টিবি হোক, ক্যান্সার হোক, নাড়ি ছেড়ে যাক, দম আটকে মারা যাই আমি, তাই চান আপনি? হর্ষবর্ধন উঠে পাল্লাটা তোলেন আবার। এইভাবে চলল দুজনের, পাল্লা করে পাল্লা তোলা আর নামানো। পাল্লা দিয়ে চলল দুজনের। করতে করতে এসে পড়ল খড়গপুর। বম্বে এক্সপ্রেস সেখানেই থামতেই হর্ষবর্ধন তেড়ে ফুঁড়ে নামলেন কামরার থেকে। যাচ্ছি আমি গার্ড সাহেবের কাছে, আপনার নামে কমপ্লেন করতে চললাম। আমিও যাচ্ছি। তিনিও নামলেন সঙ্গে সঙ্গে। আমিও নামলাম ওদের পিছু পিছু। কেবল গোবরা রইল কামরায় মালপত্র সামলাতে। গার্ড সাহেব দুপক্ষেরই অভিযোগ শোনেন, শুনে মাথা নেড়ে গম্ভীরভাবে, এ তো ভারী মুশকিল ব্যাপার দেখছি। সার্সি তুললে আপনার স্বাস্থ্যহানি হয়, আর সার্সি নামালে আপনার। তাই তো ভারী মুশকিল তো। চলুন দেখি গে। কোন কামরাটা বলুন তো আপনাদের? বলতে বলতে তিনি এগোন। ওই ফার্স্ট ক্লাস কামরাটা বলছেন? জানলাটা এখন বন্ধ রয়েছে না খোলা আছে? আমি নামিয়ে দিয়ে এসেছি পাল্লাটা, সেই ভদ্রলোক জানান। ওটা সার্সিটা তো ভাঙা বলেই জানতাম, ওর পাল্লার কাজটা তো বসানো হয়নি এখনও, যতদূর আমার মনে পড়ে। আপনি বলছেন কাঁচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কি যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে। আমার ভাই গোবর্ধন, হর্ষবর্ধন জানান। পাল্লার কাঁচটা ভাঙাই রয়েছে তাহলে, নইলে ছেলেটা সার্সির ভেতর দিয়ে মুখ বাড়ায় কি করে? যান যান, উঠে পড়ুন চট করে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, টাইম ইজ আপ। বলতে বলতে গার্ড সাহেবের নিশান নড়ে গাড়ি ছাড়ার ঘন্টা পড়ে, আর হর্ষবর্ধন কামরায় এসে গোবরাকে নিয়ে পড়েন। তোর কি সবটাতে মাথা না গলালে চলে না? কি আক্কেল তোর বল দেখি? কে বলেছিল? কে? সমস্ত চোটটা তার উপরেই গিয়ে পড়ল। এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে চড় বসিয়ে দেন গোবরাকে।
কাঁচের ভেতর দিয়ে মাথা গলানো? সত্যি এমন কাঁচা কাজ করে মানুষ, আমিও গোবরাকে না দুষে পারি না। ধন্যবাদ। ত্রুটি মার্জনা করিবেন, and don't forget to like, share and subscribe.